মধুবাগানের কথামালায় আজ শুনবেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প বেনি নস্করের মুন্ডু। মুর্শিদাবাদ জেলায় চিংড়িপোতা নামে একটা ছোট্ট গ্রাম আছে। সেই গ্রামে 7-8টির বেশি পাকা বাড়ি নেই, স্কুল নেই, পোস্ট অফিস নেই। শুধু প্রতি শনিবার একটা হাট বসে। অনেক দূর দূর থেকে মানুষ আসে, অধিকাংশ গরিব হিন্দু মুসলমান। কিছুই দেখার নেই সেই গ্রামের, শুধু সেখানে হাট হয়। তার মাঝখানে সাদা পাথরের তৈরি একটি মানুষের মূর্তি বসানো আছে। মূর্তিটি বেশ পুরনো, একজন বুড়ো মতন বাঙালি ভদ্রলোকের মূর্তি। চোগা চাপকান পড়া, মুখখানা তুখি। মূর্তিটার পায়ের কাছে ইংরেজিতে কিছু লেখা ছিল, এখন এত অস্পষ্ট যে বোঝাই যায় না। হাটে যে সমস্ত মানুষ আসে তারা কেউ জানে না মূর্তিটা কার। পুরনো দিনের কথা আমরা বড্ড তাড়াতাড়ি ভুলে যাই। গ্রামের যেসব ছেলেরা চায়ের দোকানে কিংবা নদীর ধারে আড্ডা মারে, তাদের জিজ্ঞাসা করলেও বিশেষ কিছু বলতে পারে না। 2-1জন ঠোঁট উল্টে বলে, শুনেছি লোকটা নাকি উকিল ছিল। গ্রামের খুব বুড়ো কয়েকজনে এই মূর্তিটার ইতিহাস জানে। আমি একসময় মুর্শিদাবাদ জেলার গ্রামে গ্রামে পায়ে হেঁটে ঘুরেছিলাম। চিংড়িপোতা গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ খুব বৃষ্টি আসায় আমি দৌড়তে দৌড়তে গিয়ে একটা পাকা বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। সেই বাড়ির মালিক আব্দুল রব আমাকে খুব খাতির যত্ন করেছিলেন। চমৎকার চমৎকার খাবাই খাইয়েছিলেন। সে রাত্রিরে আমাকে আর আসতে দেননি, তার বদলে অনেক গল্প শুনিয়েছিলেন। সেইখানেই আমি ওই বেনিমাধব লস্করের গল্প শুনি। সে অনেক দিন আগের কথা, তখন আমরা জন্মাইনি, আমাদের বাবারাও জন্মায়নি। আমাদের ঠাকুরদারা তখন ছেলে মানুষ। সে সময় আমাদের দেশে পুরোপুরি ইংরেজ রাজত্ব। আমরা তখন পরাধীন জাতি। রাস্তায় মাঠে সাহেবদের দেখলে এদেশের মানুষ ভয়ে দূরে সরে যেত। আদালত বিচারালয়ে বেশিরভাগ হাকিম আর বিচারক ছিল সাহেব। মুর্শিদাবাদের একটি মহকুমা শহরের আদালতে একজন সামান্য মোক্তার ছিলেন এই বেনিমাধব লস্কর। তখনকার দিনে ছোট উকিলকে বলা হতো মোক্তার। লোকে বলতো বাংলা জানা উকিল, কেননা আদালতে উকিল ম্যাজিস্ট্রেট সবাইকে তো তখন ইংরেজিতে কথা বলতে হতো। মোক্তাররা ওই বাংলা ইংরেজি মিশিয়ে কোনো রকম কাজ চালিয়ে নিত। মোক্তার কথাটা আরবি শব্দ, ইংরেজিতে বলা হতো মুটকিয়ার। যাই হোক, সেই আদালতে 2-3জন উকিল মোক্তার ছিল। তাদের মধ্যে বরদা রায় আর মোহন মোল্লার কাছেই বেশি মক্কেল আসত। বুড়ো বেনিমাধব লস্করের ভাগ্যে ছিল খুব খারাপ। সে একটু তোতলা ছিল বলে সে যখন উত্তেজিত হয়ে কিছু বলতে যেত তখন সবাই হেসে ফেলত। তাই মক্কেলরা কেউ তার কাছে সহজে আসে না। আদালতের সামনে একটা বটতলায় সে হ্যাংলার মতো বসে থাকে, আর লোকজন দেখলেই বলে ওঠে, এই যে এখানে আসুন, ভালো মুক্তার। নেহাত গরিব লোক ছাড়া বিশেষ কেউ আসে না তার কাছে। খুব কম পয়সা দিয়ে
কাজ সারে। সারাদিনে বেণীমাধব লস্করের ৮ আনায় ১ টাকার বেশি রোজগার হয় না। বেণীমাধবের মুখে কেউ কখনো হাসি দেখেনি, সব সময় গোমড়া মুখ। সেটা তার রোজগার কম হয় বলেই নয়, তার খুব মাথা ধরার অসুখ। সব সময় তার ভীষণ মাথা ধরে থাকে। তখন তো আর এরকম মাথা ধরার ওষুধ বেরোয়নি। টপ করে 2টো বড়ি খেয়ে নিল, সেরে যাবে। নানা রকম কবিরাজি হাকিমি ওষুধ খেয়েও কিচ্ছু হয়নি। মাঝে মাঝে তার যন্ত্রণা এত বাড়ে যে সে 2 হাত দিয়ে মাথাটা চেপে ধরে ছটফট করে। কিন্তু এই বেণীমাধব লস্করী একদিন সবার কাছে দারুণ কৌতূহলের বিষয় হয়ে দাঁড়ালো। ব্যাপারটা শুরু হলো এইভাবে। একদিন আদালতের টিফিনের সময় বেণীমাধব লস্কর বাইরে সেই বটতলায় বসে আছে মক্কেলের আশায়। মাথায় ব্যথাটা খুব বেড়েছে, 2 হাত দিয়ে চেপে ধরে বসে আছে। সেই সময় একজন জোয়ান চেহারার মুসলমান তার সামনে এসে দাঁড়াল। বলল, কর্তা, আমার একটা গরু চুরির মামলা আছে। বেণীমাধব উৎসাহিত হয়ে বলে উঠল, কি মামলা? বসো বসো, এখানে ভালো করে বলো দেখি। লোকটি বলল, আমার দুধেলা গাই মুংলিকে পাচ্ছি না 2 দিন ধরে। তাহের আলী সেটাকে চুরি করেছে, নিজের গোয়ালে ঢুকিয়ে রেখেছে। গ্রামের আর 5 জন দেখেছে। বেণীমাধব খাতা পেন্সিল বার করে কিছু লিখতে যাচ্ছিল। হঠাৎ লোকটির চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার মাথার মধ্যে যেন চিড়িক দিয়ে উঠল, মুখখানা শুকিয়ে গেল। ভয় পেয়ে বলল, না বাপু, আমি তোমার মামলা নিতে পারবো না। লোকটি অবাক হয়ে বলল, কেন? আগে টাকা দিতে হবে। এই যে টাকা এনেছি। লোকটি তার কোমর থেকে একটা রূপোর টাকা বার করল। বেণীমাধব সেটা ছুঁয়েও দেখল না। জিজ্ঞেস করল, তোমার নাম কি রজ্জবালি? আগে হ্যাঁ। তোমার গায়ের নাম কি পলাশ ধুবি? আগে হ্যাঁ। আমি বাবু তোমার মামলা নিতে পারবো না, তুমি বাড়ি যাও। লোকটি রেগে উঠে বলল, কেন বাড়ি যাব কেন? অন্য উকিল মুক্তার নেই? ভীমরতি ধরেছে বুড়োর। আমার গরু চুরি গেছে, আমি তার জন্য মামলা করতে পারবো না? বেণীমাধব বলল, ভালো চাও তো বাড়ি যাও। লোকটি কি বুঝলো কে জানে, আর কথা বাড়ালো না। পেছন ফিরে হন হন করে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে চলে গেল। আশপাশের 2-1 জন মুকিল মুক্তার ব্যাপারটা লক্ষ্য করছিল। তারা সবাই অবাক। বেণীমাধবের এমনি মক্কেল জোটে না, আর চকচকে রূপোর টাকা দেখেও সে মক্কেল ফিরিয়ে দিল। মোহন মোল্লা এসে জিজ্ঞাসা করল, কি হে বেণীবাবু, লোকটাকে একেবারে তাড়িয়ে দিলে, ব্যাপারটা কি? বেণীমাধব বলল, লোকটা ভালো না। আগে থেকে চিনতে লোকটাকে? না। তাহলে গরু চুরির মামলা নিয়ে এসেছে, লোকটা ভালো কি খারাপ তা দেখার দরকার কি? না হে মোল্লা সাহেব, একটা অদ্ভুত ব্যাপার হলো, লোকটাকে আগে থেকে আমি চিনতাম না। কে যেন আমার মধ্যে বলল, এই লোকটা পলাশধুবির রজ্জবালি, ওর মামলা নিও না। বটে বটে, এই যে তাজ্জব কথা। শুধু তাই নয়, লোকটার মুখের দিকে তাকিয়ে আমি আরো একটা জিনিস দেখলাম। একখানা যেন ছবি দেখলাম, ওই রজ্জবালি একখানা মস্ত বড় দা নিয়ে একটা 17-18 বছর বয়সের ছোকরার ঘাড়ে কোপ মারছে।
মারতে মারতে তাকে মেরে ফেললো। এই লোকটা খুনি। মোহর মোল্লা হাসিতে ফেটে পড়ে বলল, আজকাল কি আফিং ধরেছ নাকি? না গাঁজা টাজা খাচ্ছ? বেণীমাধব অসহায়ভাবে বলল, না না, বিশ্বাস করো, সত্যি দেখলাম। মোহন মোল্লা হাসতে হাসতে সবার কাছে এই গল্প করল। সবাই ভাবল বুড়োর এবার মাথা খারাপ হয়েছে, জেগে জেগে স্বপ্ন দেখে। গল্পটা ছড়িয়ে পড়ল অনেকের মধ্যে। এখন বেণীমাধবকে দেখলেই লোকে হাসে। কিন্তু 2-3 দিন বাদে সত্যি সত্যি পলাশধুবির রজ্জবালি মানুষ খুনের দায়ে ধরা পড়ল পুলিশের হাতে। সে তার প্রতিবেশী 17-18 বছরের ছেলেকে মেরে কচুরিপানার তলায় লুকিয়ে রেখেছিল। লোকে একটু অবাক হলো। কেউ কেউ ভাবল এই খুনের সময় নিশ্চয়ই বেণীমাধব কোনো ক্রমে দেখে ফেলেছিল, সেই কথাটাই বলেছে অন্যভাবে। এর 10 দশেক বাদে বেণীমাধব আর একটা আশ্চর্য কাজ করে ফেলল। সেদিন আদালতে একটা বড় মামলা চলছিল। অনেকেই সেটা দেখতে এসেছে। শশধর কুণ্ডু বলে একটা লোক একসঙ্গে 3 জনকে খুন করেছে। আজ সেই শশধর কুণ্ডুর বিচারের শেষ দিন, নির্ঘাত তার ফাঁসি হবে। অন্য অনেকের সঙ্গে বেণীমাধবও শুনছিল এক কোণে বসে। হাতে তার কোনো কাজ নেই। মাথার যন্ত্রণাটা তার আজকে আবার বেড়েছে। 2 হাত দিয়ে শক্ত করে মাথা চেপে ধরে বসে আছে। হঠাৎ সে চেঁচিয়ে উঠল, শশধর কুণ্ডু নির্দোষ, শশধর কুণ্ডু নির্দোষ। সবাই চমকে উঠল। আদালত চলার সময় এই রকমভাবে চেঁচিয়ে ওঠা খুব বেআইনি। হাকিম হচ্ছেন চার্লস উইলবারফোরাস। ছোকরা বয়স, ভীষণ রাগী। তিনি বললেন, সাইলেন্স। বেণীমাধব তবু বলল, শশঙ্কর কুণ্ডু নির্দোষ, হুজুর ওকে ফাঁসি দেবেন না। হাকিম বলল, সাইলেন্স। এই মুকাটিয়ারকে নিকাল দো। বেণীমাধব উঠে দাঁড়িয়ে বলল, ইয়োর অনার, আমাকে একদিন টাইম দিন। আমি জানি ও খুন করেনি। শশধর কুণ্ডু নট গিল্টি, ইয়োর অনার। তারপর সে দৌড়ে আসামির কাছে এসে বলল, তুমি আর একদিন সময় চাও, আমি তোমাকে বাঁচিয়ে দেব। খুন করেছে পুলিন সরকার, কি ঠিক কিনা? খুব হইচই হয়েছিল সেদিন। বেণীমাধব বলছিল, শশধর কুণ্ডুর বন্ধু পুলিন সরকারই খুনটুন করে বন্ধুর ঘাড়ে দোষ চাপিয়েছে। পুলিন সরকারের বাড়ির উঠোনে গাঁদা ফুল গাছতলায় মাটি খুঁড়লে রক্তমাখা ছুরি আর গয়নাপত্র পাওয়া যাবে। সব ঠিকঠাক মিলে গেল। সেই মামলায় খুব নাম ছড়িয়ে গেল বেণীমাধবের। সবার মুখে মুখে তার কথা। বড়দা রায় আর মোহন মোল্লার খুব হিংসে হলো। লোকেরা এখন মামলার জন্য বেণীমাধব লস্করের কাছেই আসে। কিন্তু বেণীমাধব সব মামলা নেন না। আসামির মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অনেকক্ষণ। 2 হাতে নিজের মাথা চেপে ধরে, এদিক ওদিক ঝাঁকায়। তারপর এক সময় বলে, না বাবু, তোমার মামলা আমি নিতে পারবো না, তুমি অন্য রাস্তা দেখো। কিংবা কারুকে আবার বলল, তোমার মামলা আমি নেব, কোনো হাকিমের 7 দিনেই তোমাকে শাস্তি দেয়। সত্যি সত্যি তার কথা মিলেও যায়। সে মামলা সে নেয় না, সে নির্ঘাত হার হয়। সে যে কটা মামলা নেয় সব কটা জিতিয়ে দেয়। তার নাম রটে গেল হারা মামলায় ধন্বন্তরী হিসেবে। সে নিজেও বাড়ির সামনে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিল এরকম, হারা মামলা ধন্বন্তরী, পছন্দ মতো হারা মামলা লইয়া থাকি।
সাফল্যের গ্যারান্টি 100%, ফিস 4 টাকা প্রতিদিন, দরদস্তুর নাই। পর কয়েকটা মামলা প্রায় অলৌকিকভাবে জিতিয়ে দেওয়ার পর বেণীমাধবের নামে সম্ভব অসম্ভব অনেক রকম গল্প রটতে লাগলো। বেণীমাধবের রোজগার অনেক বেড়ে গেলেও তার এই সৌভাগ্যে সে বেশি দিন থাকবে না তা বোঝা যায়। তার মাথার মধ্যে সব সময় একটা অসম্ভব যন্ত্রণা। প্রতিটি মামলার পর সে আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। তার আয়ু আর বেশি দিন নেই। এরই মধ্যে স্থানীয় জমিদার নন্দরায়ের ছেলে মধু একটা মামলায় জড়িয়ে পড়ল। প্রজাদের সঙ্গে ঝগড়া বিবাদের সময় হঠাৎ গুলি চলে, 4 জন গরিব প্রজা মারা যায়। জমিদারের ছেলে মধুরাই গুলি চালিয়েছে, কিন্তু জমিদার বলেছেন গণ্ডগোলের সময় মধু তল্লাটে ছিল না, সে ছিল বহরমপুরে। তার অনেক সাক্ষ্য প্রমাণ আছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খুব কড়া, তিনি মধুরায়ের নামে সমন জারি করেছেন। সেই সময় মামলায় বড় বড় উকিল ব্যারিস্টার লাগে, কিন্তু জমিদার মশাই বেণীমাধব লস্করকে ডাকার জন্য পালকি পাঠিয়ে দিল। বেণীমাধব তখন খুব অসুস্থ, তবু জমিদারের ডাক না গেয়ে উপায় নেই। পালকিতে যখন উঠতে যাচ্ছে তখন একজন বৃদ্ধ চাষি হাউ মাউ করে কেঁদে এসে বলল, বাবু গো, তুমি এ মামলা নিও না, দুশ্মনটা আমার ছেলেকে মেরেছে। বেণীমাধব বলল, আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের পক্ষে যাবার ক্ষমতা আমার নেই, তাহলে আমি মরে যাব। জমিদার মশাই বেণীমাধবকে খাতির করে বসালেন। রূপোর গড়গড়ার নল তার হাতে তুলে দিয়ে বললেন, চিংড়ি পোতা গায়ের 50 বিঘে জমি আমি তোমার নামে লিখে দেব। শেষ বয়সে তুমি নিশ্চিন্ত হয়ে খেতে পড়তে পারবে। বেণীমাধব জিজ্ঞাসা করল, হুজুর, আমায় কি করতে হবে? জমিদার বললেন, শোনো, কতগুলো গুন্ডা শ্রেণীর লোক আমার পাইক বরকান্দাজদের আক্রমণ করে। আমার পাইকরা আত্মরক্ষার জন্য গুলি চালায়। তা সে মামলা আমি পরে চালাবো, কিন্তু ব্যাটারা আমার ছেলে মধুর নামে এর সঙ্গে জড়িয়ে দিয়েছে। মধু তখন ছিল বহরমপুরে। সেখানকার 14 জন লোক, তার মধ্যে 2 জন মাস্টার, 2 জন উকিল, 1 জন পুলিশের লোকও আছে। তারা হলফ করে এর সাক্ষী দেবে। মধু কোনোই হাত নেই এর মধ্যে, তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। বেণীমাধব বিনীতভাবে বলল, তাহলে তো হুজুর যে কোনো ভালো উকিলই এ মামলা জিতিয়ে দেবে। আমার মতো সামান্য মুক্তারকে ডেকেছেন কেন? জমিদার বললেন, তোমার সুনাম আছে, তুমি যে সে মামলা নাও না। তুমি এই মামলা নিলে কেউ তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস পাবে না, অন্য উকিলরা তোমাকে ভয় পাবে। কিন্তু হুজুর, আসামিকে না দেখে আমি কিছুই করতে পারি না। জমিদার রেগে উঠে বললেন, আসামি বলছো কাকে? আমার একমাত্র ছেলে, সে আসামি? তাকে দেখার দরকার নেই, আমি নিজেই তো সব বলছি তোমাকে। তাকে না দেখলে আমি কিছুই প্রমাণ করতে পারবো না, সে ক্ষমতা আমার নেই। তখন জমিদারের ছেলেকে ডেকে আনা হলো। তাকে দেখেই বেণীমাধব নিজের মাথাটা শক্ত করে চেপে ধরল। তার 2 চোখ বড় বড় হয়ে গেল। বেণীমাধব অজ্ঞান হয়ে গেল মাটিতে। ব্যস্ত হয়ে উঠলেন জমিদারের লোকজন। তাড়াতাড়ি জল এনে তার মাথায় ঢালল। একজন স্মেলিং সেন্টের শিশি ধরল নাকের কাছে। বেণীমাধব আস্তে আস্তে উঠে বসল। তার 2 চোখ দিয়ে জল গড়াচ্ছে। হাত জোর করে বলল, হুজুর, আমাকে মাফ করুন, এ মামলা আমাকে নিতে বলবেন না। জমিদার চোখ রাঙিয়ে বলল, না। আমার ক্ষমতা নেই,
আমি পারবো না। তোমাকে আমি 500 টাকা দেব, 50 বিঘে জমি দেব, আমি পারবো না। 1000 টাকা। হুজুর, আমাকে ছেড়ে দিন। জমিদার তখন দারুণ রেগে গিয়ে বললেন, দেখো মুক্তার, এই মামলা তোমাকে নিতেই হবে, নাহলে তোমার ঘর বাড়ি আমি জ্বালিয়ে দেব, তোমাকে আমি শেষ করে দেব। জমিদার এমন ভয় দেখাতে লাগলেন যে রাজি না হয়ে উপায় রইল না। এক তাড়া মোহর হাতে নিয়ে বিমর্ষ মুখে বাড়ি ফিরে এলো। সেদিন রাত্রিরে একটা সাংঘাতিক কাণ্ড হলো। ঘুমের মধ্যে বিছানায় ছটফট করতে লাগলো বেণীমাধব। একবার এপাশ আবার ওপাশে গড়িয়ে পড়ল। কেউ যেন তাকে ধরতে চেষ্টা করছে, তাতে বেণীমাধব পালাতে চাইছে। বেণীমাধব সে অবস্থায় চেঁচিয়ে বলতে লাগলো, ছেড়ে দে, ছেড়ে দে, ভুল করেছি, আর করব না। ছেলে মেয়ে বউ বেণীমাধবের বিছনা ঘিরে দাঁড়িয়ে আছে। বেণীমাধব কোনো রকম উঠে বসে ছেলেকে বলল, শিগগির কাগজ কলম আন। ছেলে কাগজ আর খাগের কলম নিয়ে এলো। বেণীমাধব তৎক্ষণাৎ জমিদারকে চিঠি লিখল যে সে আর তার ছেলের মামলা নিতে পারবে না, তার শরীর ভীষণ অসুস্থ, সে আর কোনো দিনই আদালতে যাবে না। চিঠি লিখে বেণীমাধব ছেলেকে বলল, ভোর হতে না হতে এই চিঠি আর এই মোহরের থলি নিয়ে গিয়ে জমিদারকে দিয়ে আসবি, নইলে আমি আর প্রাণে বাঁচব না। সকালবেলা এক ছেলে চলে গেল জমিদার বাড়িতে, আর এক ছেলে আদালতে গিয়ে খবর দিল বেণীমাধবের মুক্তারি পেশা ছেড়ে দিচ্ছে, আজ থেকে সে গ্রামের বাড়িতে গিয়ে থাকবে, ধর্মকর্ম করবে। এরপর আবার অন্যরকম একটা ঘটনা শুরু হলো। সেদিন সন্ধ্যাবেলা চার্লস উইলবারফোর্স তার পেয়াদা এসে খবর দিল যে হেকিম সাহেব বেণীমাধবকে ডেকে পাঠিয়েছেন। হেকিমের ডাক জমিদারের ডাকের চেয়েও বড়। বেণীমাধবের তখন জ্বরে গা পুড়ে যাচ্ছে। সেই অবস্থায় পালকি ভাড়া করে যেতে হলো। হাকিম সাহেবের বাংলোটি সুন্দরভাবে সাজানো গোছানো। সবাই জানে তিনি খুব কড়া মেজাজের মানুষ, কিন্তু বেণীমাধবের সঙ্গে সহজভাবেই কথা বলতে লাগলেন। হেকিম বেশ বাংলা শিখেছেন। তিনি বললেন, মুটকিয়ার, তুমি কাজ ছেড়ে দিচ্ছ কেন? বেণীমাধব বলল, হুজুর, আমি আর বেশি দিন বাঁচব না, তাই গ্রামের বাড়িতে গিয়ে শেষ জীবনটা কাটাতে চাই। কি করে বুঝলে বাঁচবে না? আমি বুঝে গেছি, আমি জ্বরে ভুগছি। হেকিম সাহেব নিজে উঠে এসে বেণীমাধবের কপালে হাত দিয়ে জ্বর দেখলেন। তারপর দেরাজ থেকে কয়েকটা ওষুধ বার করে বললেন, এগুলো 3 ঘন্টা পর পর খেয়ে নিও, জ্বর সেরে যাবে। বেণীমাধব বললেন, জ্বর সেরে গেলেও আমি আর বাঁচব না। সাহেব এবার একটু হাসলেন। তারপর বললেন, মুটকিয়ার, এ কথা কি সত্যি যে তুমি মানুষের মুখ দেখলে বুঝতে পারো যে সে দোষী না নির্দোষ? বেণীমাধব চুপ করে রইল। সাহেব আবার বললেন, আমার পেশকার আমাকে এ কথা বলেছে, আরও অনেকে এ কথা বলেছে, সমস্ত জেলার লোক এ কথা বিশ্বাস করে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যন্ত চিঠি লিখে আমার কাছে এ কথা জানতে চেয়েছে। হুজুর, আমি সামান্য লোক। আমি লক্ষ্য করেছি যে কটা মামলা তুমি নাও, ঠিক ঠিক জিতে যাও। এর রহস্য কি? সব খুলে বলো, তোমার কোনো ভয় নেই। হুজুর, সব বিশ্বাস করবেন কিনা জানি না, অনেক দিন ধরেই আমার মাথার মধ্যে খুব যন্ত্রণা হয়। ইদানিং কোনো মক্কেলের দিকে তাকালেই যন্ত্রণাটা বেড়ে যায়। একসময় মাথার মধ্যে চিরিত করে ওঠে, আর কে যেন ফিস ফিস করে আমার কানে বলে দেয় এই লোকটা দোষী না নির্দোষ। হাউ ইন্টারেস্টিং! এ ব্যাখ্যা কি? আমি জানি না, তবে আমার মনে হয় মৃত মানুষেরা আমার সঙ্গে কথা বলে।
মানুষ যখন কারুকে খুন করে তখন সেই মৃত লোকটির আত্মার একটি অংশ ওই হত্যাকারীর মধ্যে ঢুকে যায়। আত্মার অংশটুকুই হত্যাকারীকে আজীবন শাস্তি দেয়। তার চোখের মধ্যে ওই আত্মাটি আমাকে বলে দেয় এই আসামি। আর যখন সে নির্দোষ লোককে দেখি তখন নিহত ব্যক্তিটি আমার চোখের সামনে এসে বলে দেয় এ নয়, এ নয়। আসল লোককে দেখিয়ে দিচ্ছি। আপনার সেই শশধর কুণ্ডুর কেসটা মনে আছে? আপনি তাকে ফাঁসি দিতে এসেছিলেন। যে 3 জন খুন হয়েছিল তার মধ্যে একটা বাচ্চা মেয়ে ছিল। আমি হঠাৎ দেখলাম সেই বাচ্চা মেয়েটি আমার চোখের সামনে এসে বলল এ নয়, এ নয়, তুমি বলে দাও না, আমি আসল লোককে দেখিয়ে দিচ্ছি। তখন আমি সব দেখতে পেলাম। তখন চেঁচিয়ে না উঠে আমার উপায় ছিল না। হাকিম বলল, ফ্যান্টাস্টিক, এ কখনো হতে পারে? বেণীমাধব বলল, বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে, কিন্তু আমার এরকম হয়। আচ্ছা মুটকি, আর একটা কথা বলো তো, তুমি যখন অপরাধীকে এ কথাটা বুঝতে পারো তাহলে তো তুমি ইচ্ছা করলে এই অপরাধীকে বাঁচিয়ে দিতে পারো। তুমি তখন তার বিরুদ্ধে প্রমাণ টমান সবই জানো, তাহলে সেগুলি সরিয়ে দিয়েই তো তুমি কাউকে ধরতে পারবে না। হুজুর, মাথার উপর ভগবান আছেন, তিনি একমাত্র জানেন। আমি জেনে শুনে কোনোদিন অন্যায়ের পক্ষ নেই। তা যদি আমি করতাম তাহলে যেসব মরা মানুষ আমার সঙ্গে এসে কথা বলে তারা কি আমাকে ছেড়ে দেবে? কালকেই তো। কাল কি হয়েছে? বেণীমাধব একটু থতমত খেয়ে গেল। তারপর বলল, হুজুর, আপনি হাকিম, আপনার সামনে নামধাম বলা উচিত হবে না। কাল এক জায়গায় যেতে হয়েছিল আমাকে, একজনের মামলা নিতে হবে। যেই আমি তার দিকে তাকিয়েছি দেখলাম 4 জন গরিব চাষির মূর্তি সেই লোকটিকে ঘিরে দাঁড়িয়ে আছে। সবাই তার দিকে আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে এই খুনি। আমি আর সে মামলা নিতে রাজি হলাম না, কিন্তু সেই পক্ষ আমাকে ভয় দেখালো, জোর করে আমাকে সেই মামলা নিতে রাজি করালো। মাঝরাত্রে সেই 4 জন মরা লোক ঘিরে ধরলো আমাকে, ঘৃণার সঙ্গে বলতে লাগলো, তুমি আমাদের খুনিকে বাঁচাবে, তাকে বাঁচাবে। সেই জন্যই তো আমি মুক্তারি করা আজ থেকে ছেড়ে দেব ঠিক করলাম। হাকিম সাহেব অবাক হয়ে খানিকক্ষণ তাকিয়েছিলেন। তারপর বললেন, তুমি বললেন না যে সব সময় তোমার মাথা ব্যথা করে, এজন্য চিকিৎসা করাওনি? অনেক করিয়েছি, কিছুতেই সারে না। হেকিম উঠে দাঁড়িয়ে চিন্তিতভাবে পায়চারি করতে লাগলেন ঘরের মধ্যে। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বললেন, মুটকি, আর তোমার মুন্ডটা আমার চাই। বেণীমাধব চমকে উঠলেন। কি বললেন? তোমার মুন্ডুটা আমার চাই। বেণীমাধব হা করে তাকিয়ে রইল। হাকিম বলল, তুমি রোনাল্ড এর নাম শুনেছ? মস্ত বড় ডাক্তার, কলকাতায় বসে সে মশার পেট থেকে ম্যালেরিয়ার জীবাণু বার করেছে। সে আমার বন্ধু, তাকে আমি খবর পাঠাচ্ছি। আগে তিনি এসে কি করবেন? শোনো, আমরা খ্রিস্টান, আমরা মানুষের মৃত্যুর পর আত্মার ঘুরে বেড়ানো কিংবা মরা মানুষ এসে কথা বলাকে বিশ্বাস করি না। তোমার কেসটা খুব সম্ভবত প্যাথোলজিক্যাল। তোমার মাথার গড়নের মধ্যে নিশ্চয় এমন কিছু আছে যার জন্য তুমি সব কল্পনা করো। সেটা পরীক্ষা করে দেখতে হবে। তোমার মৃত্যুর পর তোমার মাথাটা কেটে ছিঁড়ে দেখতে হবে। হুজুর, এ কি বলছেন? ভয় পাচ্ছ? তুমি মরে গেলে তো আর তোমার মাথা ব্যথা করবে না, ভয় কি? হুজুর, আমরা হিন্দু, মৃত্যুর পর আমাদের সব দাহ না করলে আত্মা ওই তো দেহটা পুড়িয়ে তো নষ্ট করবে, তার চেয়ে বিজ্ঞানের উপকারের জন্য দিয়ে দাও। এর থেকে বিজ্ঞানের কোনো রহস্য বেরিয়ে যেতে পারে, তোমাকে দিতেই হবে। বেণীমাধব সেদিন কাঁপতে কাঁপতে বাড়িতে ফিরল। এ কি সাংঘাতিক কথা! সাহেব তার মুন্ডু কেটে নিতে চায়।
এই সাহেব যা গোয়ার জ্যান্ত অবস্থাতেই কেটে নিয়ে যাবে কিনা কে জানে। সেদিন থেকে সাহেবের পেয়াদারা তার বাড়িতে পাহারা দিতে লাগলো। দুদিন বাদেই বেনিমাধব একেবারে শয্যাশায়ী, মরা অবস্থা। রাত্রির দিকে বেনিমাধব অবস্থা যখন খুব খারাপ হয়ে গেল, খবর পেয়ে হেকিম সাহেবও দলবল নিয়ে হাজির হলেন, পাছে ওই মূল্যবান মাথা আগুনে পড়ে নষ্ট হয়। এদিকে এই খবর রটে গেছে যে সাহেব বেনিমাধবের দেহ পোড়াতে দেবে না। শ্লেষ্ঠ ডাক্তাররা শরীরটা নিয়ে কাটাছেঁড়া করবে। স্থানীয় হিন্দুরা খুব রেগে গেল। তারা তাদের ধর্মের অপমান সহ্য করবে না। লাঠিসোঁটা নিয়ে তারা এগিয়ে এলো, কিছুতেই দেহ নিতে দেবে না। স্থানীয় মুসলমানরা বলল, এটা ভারী অন্যায়, ভারী অন্যায়। সাহেবরা ধর্মে হাত দিচ্ছে। খুব গণ্ডগোলের সম্ভাবনা দেখা দিলে জেলার ম্যাজিস্ট্রেটও এসে হাজির হলেন, সঙ্গে একজন ডাক্তার নিয়ে। সবাই মিলে ভিড় করে রইল বেনিমাধবের ঘরে। বেনিমাধব চোখ বুজে বিছনায় চিত হয়ে শুয়ে আছে, হাত দুখানা বুকের উপর জোড়ো করা। বিড় করে কি যেন বলছে, শোনা যায় না। একেবারে বুকের কাছে কান নিয়ে বোঝা যায় সে বলছে, তোমরা আমাকে ক্ষমা করো, আমি জমিদার ছেলের মামলা নেইনি। আমি কখনো অন্যায়ের পক্ষ সমর্থন করিনি, ভগবান জানেন আমি করিনি। ডাক্তার নাড়ি ধরে বসেছিল। একসময় হতাশভাবে ছেড়ে দিয়ে বলল, সব শেষ। হাকিম সাহেব ব্যগ্রভাবে জিজ্ঞাসা করলেন, সব শেষ? ভালো করে দেখো। ডাক্তার আবার পরীক্ষা বললেন, দেহে প্রাণ নেই। হেকিম তখন বেনিমাধবের আত্মীয়স্বজনকে বললেন, আপনাদের ধার্মিক কাজ সেরে নিন, আমি এই ডেড বডি নিয়ে যাব, বরফে ঢেকে রাখতে হবে। ম্যাজিস্ট্রেট সাহেব বললেন, চার্লস, কাজটা কি ঠিক হবে? বেনিমাধবের ছেলে বললেন, আমরা দেহ নিয়ে যেতে দেব না। হেকিম তেজের সঙ্গে বললেন, আমি নিয়ে যাবই। মুক্তিয়ারের সঙ্গে আমার এর সম্পর্কে কথা হয়েছিল, ওর আপত্তি ছিল না। ঘরের মধ্যে একটা হই হই পড়ে গেল। কারোর কথাই শোনা যায় না। মেয়েরা কান্নাকাটি করছে আর পুরুষরা চেঁচাচ্ছে। এক সময় বেনিমাধবের আবার চোখ খুলে গেল। ঘরের সবাই আঁতকে উঠল। ডাক্তার বলল, বাইজফ। বেনিমাধব তীব্র চোখে তাকালো শুধু হাকিম সাহেবের দিকে। অন্যরকম গলার আওয়াজ বেশ জোরালো হয়ে উঠল, সাহেব, তুমি বাড়ি ছেড়ে চলে যাও। ঘরের মধ্যে অনেকে ভয় পেয়ে পালিয়ে গেল। একজন মহিলা অজ্ঞান হয়ে পড়ল, কিন্তু হাকিম সাহেব একটুও ভয় পেল না। কাছে গিয়ে বলল, মুক্তিয়ার, তুমি বেঁচে আছো? বেনিমাধব বলল, সাহেব। তুমি এক্ষুনি বাড়ি চলে যাও, একটু দেরি করো না। তোমার বাড়ির দারোয়ান মারা গেছে, তোমার ছেলে বউ এর খুব বিপদ, শিগগির যাও। হাকিম সাহেব আর একটু দেরি করলো না, দৌড়ে বাড়ির বাইরে চলে গেল। তার ঘোড়া দাঁড় করানোই ছিল। সে গভীর রাত্রে ঘোড়া ছুটিয়ে চলে গেল বাড়ির দিকে। অন্যরা গেল পেছন পেছন। একটু পরেই পর বন্দুকের গুলির শব্দ শোনা গেল। ততক্ষণে বেনিমাধব আবার মরে কাঠ, সমস্ত শরীর ঠান্ডা। সেই রাত্রিরে হেকিম সাহেবের বাড়িতে ডাকাত পড়েছিল। ডাকাতটা বাড়ির দারোয়ানকে মেরে ফেলে বাংলোর ভেতরে ঢুকে পড়ে মেম সাহেবকে আক্রমণ করতে যায়। মেম সাহেব তার ছেলেকে নিয়ে একটা ঘরে ঢুকে দরজা আটকে দিয়েছিল। ডাকাতটা দুমদাম শব্দে দরজা ভাঙার চেষ্টা করেছে। সেই সময় হেকিম সাহেব এসে পড়লেন। আর একটু দেরি হলে বউ আর বাচ্চাকে বাঁচানো যেত না। একজন ডাকাত মরল, দুজন ধরা পড়ে গেল। হেকিম সাহেব বেনিমাধব লস্করের দেহ কাটাছেটা করে দেখতে চাননি। তার বদলে নিজের খরচে বেনিমাধবের একটা মূর্তি তৈরি করিয়ে দিয়েছিলেন তাদের গ্রামে। তার তলায় লিখে দিয়েছিলেন শেক্সপিয়রের একটা লাইন, স্বর্গে মর্তে এমন অনেক ব্যাপার আছে হর্ষিও, যা তুমি কল্পনাও করতে পারবে না।